ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির একটা প্র্যাকটিস সেট শেয়ার করব। জিকের 20টা প্রশ্ন। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, আমি এই যে লীলা রয়ের এই বইটা থেকে আমি প্র্যাকটিস করি, গ্রুপ সির পরীক্ষা দিই এবং তার সাথে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এর আগে আমি প্র্যাকটিস সেট 1-এর 20টা ইংরেজি এবং তার সাথে 20টা জিকে এবং তার সাথে 10টা ইংরেজির কোয়েশ্চেন কভার করেছি। তোমরা যারা দেখোনি চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি হচ্ছে তিলপাড়া ব্যারেজ সম্পর্কে। তো তিলপাড়া ব্যারেজটা কোন নদীর তীরে অবস্থিত? এটা ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবে? তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। তিল তিল করে বড় করে ময়ূর করলাম, মনে রাখতে পারো জাস্ট তাই। তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। আর ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত আর মোস্ট ইম্পর্টেন্ট ড্যাম কোনটা? খুব আসে এটা ডাব্লিউবিসিএস আশা করছে, সেটা হলো মেসেঞ্জার ড্যাম। সেটা ময়ূরাক্ষী এভাবে মনে রাখতে পারো। মেসেঞ্জার ড্যাম ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত এবং মেসেঞ্জার ড্যামের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে কানাডা ড্যাম। কেন কানাডা ড্যাম বলা হয়? তার কারণ কানাডা গভর্নমেন্টের সহায়তায় তৈরি হয়েছিল, তাই কানাডা ড্যাম বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট। ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা বীরভূম এবং মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি। আর দামোদর নদীর উপরে ডিভিসি, যেটা তোমরা সকলে আশা করি জানো, ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে ডিভিসি। তো টিভি এর সহযোগিতায় তৈরি হয়েছিল। তো এরপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের যে রাজ্যের বিধানসভাগুলি সেগুলো নির্বাচিত করে কাদের? এবার রাজ্যের যে বিধানসভা আছে সেগুলো নির্বাচিত করছে হচ্ছে রাজ্যসভার সদস্যদের। তাহলে রাজ্যসভার কতজন? টোটাল 245 সদস্য, তার মধ্যে 233 জনকে কিন্তু নির্বাচিত করে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। আর 12 জনকে তো প্রেসিডেন্ট নমিনেট করে। আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এখানে অপশনে দেওয়া আছে, ওনাকেও প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করেন। এবং কত নম্বর আর্টিকেল? এটা খুব আসে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সেটা আর্টিকেল 76-এ রয়েছে। আর হাইকোর্টের প্রধান বিচারপতিকে এও প্রেসিডেন্টই নির্বাচিত করেন এবং তার সাথে তিনি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরামর্শ নেন এবং তার সাথে ওই স্টেটের গভর্নর জেনারেল মানে গভর্নর থাকেন তার পরামর্শ নেন। লোকসভার সদস্যদের আমরা ডিরেক্টলি নির্বাচিত করি 18 বছরের উপরে যাদের রয়েছে এলিজেবল ভোটারদের দ্বারা। তো দেখো এইখানে 20টা প্রশ্ন, কিন্তু তুমি প্রথমে প্রশ্ন পেলে জিওগ্রাফি থেকে, তারপরে কনস্টিটিউশন থেকে, এরপরে দেখো আবার ইভিএস থেকে বাস্তুতন্ত্রের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি, মানে সব সাবজেক্ট মিলিয়ে বাস্তুতন্ত্রের সবথেকে বেশি কোনটা? যারা প্রডিউসার বা উৎপাদক, গ্রিন প্ল্যান্টরা বিশেষ করে। তো কারণ কি, এরা কি করে? গ্রিন প্ল্যান্ট সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। বাস্তুতন্ত্রের সবচেয়ে বেশি হচ্ছে উৎপাদক। পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তার নাম কি? পারমাণবিক আকার মানে কি? খুব ছোট, স্মল ডিস্টেন্স মাপার জন্য ফার্মি এককে প্রকাশ করা হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন। তো পারমাণবিক আকার ফার্মি এককে প্রকাশ করা হয়। এক ফার্মি মানে কত মিটার? মানে ডিস্টেন্স যেহেতু বা লেন্থ মাপার জন্য ব্যবহৃত হয়, এটাও দেখে রাখতে হবে। এক ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। ফার্মি 15, এইভাবে মনে রাখতে পারো। তোমরা না এক একটা কিওয়ার্ড খোঁজার চেষ্টা করবে যেটার দ্বারা তোমরা ওই পুরো কোশ্চেনটাকে বা টপিকটাকে মনে রাখতে পারো। নেক্সট অ্যাংস্ট্রম, এটাও আসে। অ্যাংস্ট্রম মানে এক অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। কত? এক অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। খুব খুব ইম্পর্টেন্ট। এটাও খুব স্মল ডিস্টেন্স একদম মাপার জন্য ব্যবহৃত হয়। আর নিউটন ফোর্সের একক, সেটা তো নিউটন। টেসলা কার একক? এটাও খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যেটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির একক হচ্ছে টেসলা। খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু এই টেসলাটা। তাহলে কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তার একক হচ্ছে টেসলা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। তারপর একটা নেক্সটটা আমরা কোথা থেকে পেলাম? সায়েন্স থেকে পেলাম। কম্পিউটার কি? এরপর কম্পিউটার থেকে, মানে সমস্ত সাবজেক্ট। এই প্র্যাকটিস সেটটা কিন্তু ভীষণ ভালো আছে। তোমরা যারা কেনোনি নিজেরা কিনে নিতে পারো এবং তার সাথে কিনে বাড়িতে নিজেরা পুরো ফুল মক দাও। আমি যেমন মাঝে মাঝে ফুল মক দিই, মাঝে মাঝে আবার হয়তো ইংরেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে ইংলিশটা, জিকে, এগুলো সব দিই। তো তোমরা নিজেদের মতো করে মক দাও। এই বইটা কিনতে পারো, তোমাদের চয়েস মতো অন্য বইও কিনতে পারো। তো এই বইটা ভীষণ ভালো আছে। কম্পিউটার এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, এটা তো আমরা সকলেই জানি। শকাব্দের কবে সূচনা ঘটে? শকাব্দ হচ্ছে 78 এডিতে শকাব্দের সূচনা ঘটে কনিষ্ক। নেক্সট 7 নাম্বার কোয়েশ্চেন। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? তো রেলপথের সূচনা হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। এটা কিন্তু তোমরা ভালো মতো দেখে নেবে, কারণ আগের যে কোয়েশ্চেন ছিল, মানে আমি আগে যে মক টেস্টটা নিজে দিয়েছি সেটা শেয়ার করেছিলাম, সেখানে মিস্টেক করে আমি কিন্তু বলেছিলাম লর্ড ওয়েলেসলি। তো এটা কিন্তু লর্ড ডালহৌসি হবে। আশা করি তোমরা অনেকেই জানো। তো ভারতের রেলপথের সূচনা হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। লর্ড ডালহৌসি ফার্স্ট ইন্ট্রোডিউসড রেলওয়ে সিস্টেম ইন ইন্ডিয়া ইন 1953। সেটা সেই রেলটা বা ট্রেনটা চলেছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। প্রত্যেকটা গভর্নর জেনারেল বলো, ভাইসরয় বলো, প্রত্যেকের নাম এবং ওই সময় মোস্ট ইম্পর্টেন্ট কি হয়েছিল সেগুলো কিন্তু পড়তে হবে। আমি যদি কখনো পারি তোমাদের সাথে গভর্নর জেনারেল, ভাইসরয় এগুলো শেয়ার করবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক।
নেক্সট, চুম্বী উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? চুম্বী উপত্যকা ট্রাই জাংশন বলা হয়, ত্রিসংযোগ অবস্থিত কোথায়? চুম্বী সি বিয়ে মনে রাখবে ভুটান, সিকিম, ভুটান এবং তিব্বত, তিব্বত চায়না, সেই সিকিম, ভুটান এবং তিব্বতের ট্রাই জাংশনে অবস্থিত হচ্ছে চুম্বী উপত্যকা। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলোর আলোচনা করা হয়েছে? যেমন মৌলিক কর্তব্য মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটি। আমাদের সিটিজেন হিসেবে যেমন আমরা কিছু ফান্ডামেন্টাল রাইট পাই, ঠিক তেমন তার সাথেই আমাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটিও রয়েছে। তো সেটা কত নম্বর আর্টিকেল রয়েছে? আর্টিকেল 51A তে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। এবার ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর পার্টে যদিও আছে, তখন বলতে হবে পার্ট 4A। এ কেন? কারণ পরে অ্যাড হয়েছে, যখন কনস্টিটিউশনে চালু হয়েছে সে সময় কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি ছিল না, তার জন্য পরে অ্যাড হয়েছে, তাই 51A তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি আছে? আগে 10টা ছিল, তারপরে অ্যাড হয়েছে শিক্ষার ওইটা, তাই টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। আর কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা কি ফান্ডামেন্টাল ডিউটিটা ভারতের কনস্টিটিউশনে অ্যাড হয়েছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 এর দ্বারা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে। তোমরা আমাকে জানিয়ে কোন কমিটির মাধ্যমে অ্যাড হয়েছে? এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি নিজে শুধু বলার জন্য না, কারণ আমি নিজেও তোমাদের মতোই একজন স্টুডেন্ট, তো এখানে আমরা সকলে মিলে একসঙ্গে পড়াশোনা করব। তার জন্য আমি দেখবে যে তোমাদের সাথে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকমের কোয়েশ্চেন শেয়ার করতে থাকি। তো এবার নেক্সট চলে আসবো আমরা, কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো এশিয়ান গেমস। তো অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো এবার এশিয়ান গেমসটা যখন আমরা বলবো তখন আমাদের সেই রিলেটেড কিছু স্ট্যাটিক এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও কভার করতে হবে। তাহলে এরপরে নেক্সট এশিয়ান গেমস কোথায় হবে, মানে আমরা যদি এইভাবে পড়ি, তোমাদের আমি দেখাতে পারি যে আমি কিভাবে পড়ি এবং মানে কিভাবে পড়লে সুবিধা হতে পারে তোমাদের। তো ধরো এশিয়ান গেমসের এটা পেলে, এবার তুমি সেই রিলেটেড অনেক কিছু টপিক তুমি ধরো পড়ে নিলে। যেমন আমি ধরো এইখানে যখন এশিয়ান গেমসটা পেলাম তার সাথে সাথেই কিন্তু আমি এই জিনিসগুলো লিখে নিলাম যে আচ্ছা এশিয়ান গেমসের একটা টপিক পেলাম যে এশিয়ান গেমস অর্গানাইজ করেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, মানে করে, তার হেডকোয়ার্টার কুয়েত সিটিতে। তাহলে এশিয়ান গেমসের হোস্ট কান্ট্রি এবারই হবে। মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2026 সালে এশিয়ান গেমস কোথায় হচ্ছে? আচ্ছা আইচি নাগোয়া, জাপান। খুব ইম্পর্টেন্ট। তাহলে এশিয়ান গেমস 2026 হোস্ট করছে কে? জাপান। জাপানের মানে কোন শহর বলতে গেলে আইচি নাগোয়া। আবার তারপর 2030-এ কি, 2030-এ কে, এবং তার সাথে 2034-এ কে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যায় এগুলো কিন্তু। তো 2030-এ তারপরে যাবে দোহা কাতার, এবং 2034-এ রিয়াদ সৌদি আরব। আর অর্গানাইজ করে কে? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। এই কোশ্চেনটা আমারও জানা ছিল না, প্রবলেম হচ্ছিল এটা। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাহলে কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে? সেটা হলো আমাদের এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। তার হেডকোয়ার্টার কোথায়? কুয়েত সিটিতে। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো যে বিশ্ব এডস দিবস 2025 সালে পালিত হয়, যেটা তার থিম কি? তাহলে আগে জানতে হবে ওয়ার্ল্ড এডস ডে কবে? 1 ডিসেম্বর। ডিসেম্বরের প্রথমেই এডস। তো এডস এর এবার থিম কি ছিল? থিম হলো ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এডস রেসপন্স। এই বছর 2025-এর থিম খুব ইম্পর্টেন্ট। আর ডিসেম্বরের মোস্ট ইম্পর্টেন্ট ডে গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। যেমন ধরো 1 ডিসেম্বর কোন ডে? এডস ডে চলে গেল। 2 ডিসেম্বর কে কোন ডে? 2 ডিসেম্বর সম্ভবত পলিউশন কন্ট্রোল ডে এবং কম্পিউটার লিটারেসি ডে। তারপর ধরো 4 ডিসেম্বর কি ডে? 5 ডিসেম্বর সয়েল ডে, এরকম না। 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, এরকম বিভিন্ন ডিসেম্বরের যে ডে গুলো। 16 ডিসেম্বর কি ডে? 22 ডিসেম্বর কি ডে? ম্যাথমেটিক্স ডে। 23 ডিসেম্বর কি ডে? কিষান ডে। এরকম নানা রকম কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা মাস শেষ হবে, ওই মাসের পুরো মানে ধরো আজকের যে ডেটটা আছে, যেদিনই থাক না কেন, ওই ডেটে মোস্ট ইম্পর্টেন্ট ডে কিংবা কোনো ঘটনা ঘটেছে কিনা আমরা একটু মোবাইলে সার্চ করে যদি প্রতিদিন পড়তে থাকি তাহলে আমাদের খুব ভালো মনে থাকবে। তারপর মাসের শেষে আমরা ওই ডেগুলোকে আবার একটু পড়ে নিলাম কিংবা লিখে নিলাম। আর এবারে নেক্সট কোয়েশ্চেন আছে, ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এর ডবল হেলিক্স কাঠামো কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার 1953-তে আবিষ্কার করেছিলেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং এবছরের জন্য 2026-এর জন্য এই কোয়েশ্চেনটা আরো ইম্পর্টেন্ট। তার কারণ যিনি আবিষ্কার করেছেন এই ডবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের, সে জেমস ওয়াটসন। তিনি মারা গেলেন 2025-এ। জেমস ওয়াটসন, এবং তিনি এর জন্য কিন্তু মানে এটা আবিষ্কারের জন্য তিনি এবং তার সাথে আরো দুজন সহযোগী ছিলেন, ওনারা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। হলো এইবারে খুব ইম্পর্টেন্ট, আলেকজান্ডার ফ্লেমিং দেখলে পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? আলেকজান্ডার ফ্লেমিং
28-এ। আর গ্রেগর জোহার মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স, বংশগতি, ফাদার অফ মডার্ন জেনেটিক্স বলা হয়, বংশগতির জনক ল অফ ইনহেরিটেন্স, সেটা হচ্ছে গ্রেগর জোহার মেন্ডেল। নেক্সট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষ মানে কোন ক্ষেত্রটি মানুষের মতো পাঠ্য বা ছবি তৈরি করতে পারে। তাহলে কে মানুষের মতো ছবি করতে পারে? জেনারেটিভ, মানে জেনারেট করে, তাই জেনারেটিভ এআই এটা মানুষের মতো ছবি তৈরি করতে পারে। এআই খুব ইম্পর্টেন্ট, যেমন ফাদার অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলা হয়? জন ম্যাকার্থি। কেন বলা হয়? কারণ জন ম্যাকার্থি কয়েন করেছিলেন প্রথম এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা। খুব ইম্পর্টেন্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা প্রতি মুহূর্তে থাকি, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা মাথায় করে রাখছি, তার জন্য ম্যাকার্থি, মাথায় রাখছি ম্যাকার্থি, এভাবে মনে রাখতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের মতো এদাই হচ্ছে জন ম্যাকার্থি, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কয়েন করেছে 1955-এ। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভারত সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা এর মূল লক্ষ্য কি? জনধন যোজনা মানে কি? ধন বিষয়টা মানে কি? আমাদের ব্যাংকিং এর সাথে আমাদেরকে যুক্ত করুন, ফিনান্সিয়াল ইনক্লুশন মানে আমাদের টাকা পয়সা এই রিলেটেড। টাকা পয়সা মানে কি? ব্যাংক। তাহলে কবে হয়েছে এটাও কিন্তু আসে। প্রধানমন্ত্রী জনধন যোজনা মোদিজি আসলেন, আসার পরে আগস্ট 2014-তেই প্রধানমন্ত্রী জনধন যোজনা সেটা হচ্ছে চালু করলেন। এটার মেন লক্ষ্য কি? দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। কিভাবে? ফিনান্সিয়াল ইনক্লুশন করবে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তৈরি করে দিবে, যার মানে ব্যাংক টু আনব্যাংকড, যাদের ব্যাংকের কোনো ব্যাপার কারবারই ছিল না, কারণ বেশিরভাগই মানুষ ঘরে টাকা রাখতো, তাদের বলছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করার কথা। তো খুব ইম্পর্টেন্ট একটা। তাহলে আমরা দেখলাম এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন, তার সাথে বিভিন্ন স্কিম, স্টেট গভর্নমেন্ট এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো কিন্তু আমাদের পড়ে নিতে হবে। এরপরে আসছি শীতল পাটিতে। বাংলার শীতল পাটি কুল ম্যাট যেটাকে বলে, কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প? মানে বিভিন্ন জেলার কোন জেলার কোনটা মোস্ট ইম্পর্টেন্ট বা ঐতিহ্যবাহী সেই বিষয়ে পড়তে হবে। তাহলে শীতল পাটি কোচবিহারে, এবং এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর হচ্ছে এটা কিন্তু ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে রয়েছে ইউনেস্কোর। ইনট্যাঞ্জিবল কথার অর্থ কি? ট্যাঞ্জিবল মানে কি? যেটাকে আমরা ধরতে পারবো বা ছুতে পারবো, সেটা হচ্ছে ট্যাঞ্জিবল। আর ইনট্যাঞ্জিবল মানে কি? যেটা আমরা মানে ধরতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, ছুতে পারবো না, এইরকম একটা বিষয়টা। ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবলের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। আচ্ছা, এই যে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল, এই যে কোনটাকে আমরা ধরতে পারবো, কোনটাকে আমরা ধরতে পারবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। এটা কিন্তু ভীষণ কনফিউশনের বিষয়টা। তো ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, ফ্রান্স। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবার যৌতুক নিষিদ্ধ আইন কবে প্রণীত হয়? এবং যৌতুক মানে কি? এটা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, সেটা হচ্ছে 1961-এ প্রথম প্রণীত হয়। তো খুব ইম্পর্টেন্ট, মানে এই অ্যাক্ট, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু বিয়েতে ছেলেরা পণ নিতে পারবে না, কিন্তু তবুও তো নেই, এটা তো আমাদের চারিদিকে দেখছি, কিন্তু আমাদের প্রতিবাদ করা উচিত। নেক্সট 2005-এ ওমেন রিলেটেড কি অ্যাক্ট রয়েছে? প্রিভেনশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। এবার হচ্ছে PWDVA, প্রিভেনশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, সেটা 2005। এই একটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষার উপর জোর দেওয়া হচ্ছে? মানে ক্লাস 5 পর্যন্ত বলছে যে, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে যে ছোটবেলায় স্থানীয় ভাষা বা মাতৃভাষায় আগে শিক্ষাটা গ্রহণ করুক, তাহলে ভালো বুঝতে পারবে জিনিসটা, ভালো লাগা তৈরি হবে পড়ার প্রতি। তা বাংলা ভাষার উপর জোর দেওয়া হয়েছে, যার যেটা মাতৃভাষা সেটা ক্লাস 5 পর্যন্ত। 2025 সালে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ কোন দেশের? কাতারে অনুষ্ঠিত, এবং কে জিতলো? পর্তুগাল। ফার্স্ট টাইমের জন্য এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ, সেখানে জিতলো হচ্ছে পর্তুগাল। খুব ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। এবার সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামে একটা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, প্রজেক্ট আরোহণ। এটা কিসের জন্য স্কলারশিপ প্রোগ্রাম? কাদের? টু সাপোর্ট দ্য এডুকেশন অফ টোল প্লাজা এমপ্লয়িজদের, মানে আমাদের সাপোর্ট করার জন্য এই প্রজেক্ট আরোহণটা তৈরি হয়েছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক, তোমরা দেখে নেবে। নেক্সট, সম্প্রতিকে BCCI অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সেই সময়টা অন্তর্বর্তীকালীন ছিলেন রাজীব শুক্লা, কিন্তু তারপরে পার্মানেন্ট প্রেসিডেন্ট হলেন সেপ্টেম্বর 2025-এ মিথুন মানহাস। খুব ইম্পর্টেন্ট, BCCI মিথুন। BCCI কবে? বোর্ড অফ কন্ট্রোল, যেটা ক্রিকেটের ক্ষেত্রে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, সে BCCI হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। এবং কবে তৈরি হয়েছে? সম্ভবত 1928-এ তৈরি হয়েছে। তো এই রিলেটেড বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু আসে। তারপরে স্পোর্টস রিলেটেড স্ট্র্যাটেজিকে পড়তে হবে, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। তো দেখো, তার সাথে আমাদের কি কভার করতে হবে? ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো। আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে কভার করবো যদি বলো, তাহলে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট 2025 তো শেষ হয়ে গেল, এটা কেবল 26শে জানুয়ারি চলছে। তা আগের বছরের পুরো বছরের যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো মতো পড়ি, ধরো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট বলে
একটা পেজে আমরা লিখে নিলাম, যে পরে অ্যাড করতে থাকলাম বিভিন্ন, মানে পুরোনো 2025-এ পড়লাম, তারপরে যখন 26-এ নতুন নতুন হবে তখন অ্যাড করলাম। তাই ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ধরো ইম্পর্টেন্ট সামিট, তারপরে স্পোর্টস রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম ভাগ করে করে ইম্পর্টেন্ট ডে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন রকম আপকামিং স্পোর্টস ইভেন্ট, এরকম নানান রকম আমরা যদি আলাদা আলাদা সেগমেন্ট করে নিই, পরীক্ষার আগে আমাদের রিভিশন দিতে ভীষণ সুবিধা হবে। আমি আগে করতাম, এবছর জাস্ট শুরু করলাম, এখন দেখা যাক কি হয়, কত দূর করতে পারি। তো তোমাদের এই সেশনটা কেমন লাগলো জানিও। আমি চেষ্টা করলাম মোটামুটিভাবে ডিটেলসে বলার, এবার আরও বেশি ডিটেলসে বলতে গেলে আরও অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার সেটা। তো তোমাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা? এইভাবেই আমি সেশন মানে শুরু করছি, শুরু তো অলরেডি করেই দিয়েছি, এইভাবে সেশনগুলো কন্টিনিউ করবো কিনা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এরপরের দিন আমরা ইংরেজির কোয়েশ্চেনগুলো করে নেব, তার কারণ আমাদের তো 20টা হয়ে গেল, এবার তারপর 10টা ইংরেজির কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর অ্যানালাইসিস করে করে পড়া উচিত, তো সেগুলো শেয়ার করব। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।